শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারুর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। এই গল্পে মানসিক স্বাস্থ্য সংকট ও আত্মঘাতী পদক্ষেপের একটি কাল্পনিক দৃশ্য বর্ণিত হয়েছে। 107 FM রেইনবো কোনোভাবেই আত্মঘাতী মানসিকতাকে সমর্থন করে না। জীবন অত্যন্ত মূল্যবান। যে কোনো মানসিক সংকটে আপনার পরিবার, বন্ধুবান্ধব বা মানসিক স্বাস্থ্য সহায়তাকারীদের সাহায্য নেওয়া উচিত। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন সৌভিক গুহ সরকারের লেখা বাতাসে লেখা উপাখ্যান। সৌভিক গুহ সরকারের জন্ম 1979 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। লেখালেখির শুরু মূলত কবিতা দিয়ে। প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে নষ্ট সময়ের নাচঘর, মহামায়ার পাড়া, হরিদপুর, বিক্রমপুর উল্লেখযোগ্য। এছাড়াও লিখেছেন নানা নামকরা পত্রপত্রিকা ও লিটল ম্যাগাজিনে। আজকের গল্প সৌভিক গুহ সরকারের বাতাসে লেখা উপাখ্যান। গল্পের কথক রাজীব। অন্যান্য ভূমিকায় অপরূপা, অর্ণব, সুনন্দা, অরিজিৎ, অভিপ্সা, কোয়েল, আত্রেয়, সৌরদীপ, তমজিৎ, সৌমিক ও সুদীপ্ত। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে সৌভিক গুহ সরকারের বাতাসে লেখা উপাখ্যান। শো শেষ করে অদিতির বেরোতে বেরোতে বাজল প্রায় বিকেল 5:30। অদিতি মিত্র একটি রেডিও স্টেশনের জকি। আর যে অদিতি নামেই তাকে কলকাতার শ্রোতারা চেনে। 29 বছরের অদিতি অবশ্য কলকাতার মেয়ে নয়। শিলিগুড়িতে তার পৈতৃক বাড়ি। তবে কলকাতাতেই সে বাংলা সাহিত্যে মাস্টার্স করে এখানেই একটা রেডিও স্টেশনে চাকরি পেয়েছিল। বছর 7 ধরে সে এই রেডিও স্টেশনেই রয়ে গেছে। কাজ করতে করতে সে যে কবে রেডিওকে ভালোবেসে ফেলেছে তা সে নিজেই জানে না। অদিতি গড়িয়ার দিকে পিজি থাকে। আজ অবশ্য সে এই যে তাড়াতাড়ি বেরোলো তা বাড়ি ফেরার জন্যে নয়। আজ ঈশানের সঙ্গে দেখা করতে যাবে সে। ঈশান চ্যাটার্জি একটা টেলিকম কোম্পানিতে চাকরি করে। বয়স 31। অদিতি আর ঈশানের সম্পর্ক প্রায় 4 বছরে পা দিয়েছে। অদিতির জীবনে ঈশান যেন এক বৃষ্টি বিকেলের রামধনু, শরতের রোদ্দুর। ঈশানকে সে চোখে হারায়। আজ হঠাৎ ঈশান তাকে ফোন করেছিল সকালের দিকে। কিরে, কি করছিস? এই জাস্ট অফিসে ঢুকলাম, একটা মিটিং রয়েছে। তোকে একটু পরে করি? না না, করতে হবে না, আজ একটু দেখা করব। আজ হঠাৎ? কিছু কথা বলার আছে তোকে। কথা? কি কথা? আছে আছে। সিরিয়াস কিছু রে? খানিকটা। কি নিয়ে? দেখা করেই বলবো। উফ, এত সাসপেন্স করিস না, অসহ্য। সন্ধ্যে 6টায় ময়দান, ভিক্টোরিয়া গেটের সামনে। ও বাবা, প্রচন্ড রোমান্টিক ব্যাপার মনে হচ্ছে। ফুলটুল দিয়ে আবার নতুন করে প্রপোজ করবি নাকি? আচ্ছা শোন, আরেকটা ফোন আসছে বুঝলি, পরে কথা হচ্ছে। তুই কিন্তু চলে আসিস। ওকে। ফোন রেখে দিল ঈশান। অদিতি মিটিং সেরে সারাদিনের কাজ দ্রুত গুছিয়ে প্রোগ্রামিং হেড রাত্রিদির কাছে গেল। রাত্রিদি, আজ না একটু তাড়াতাড়ি বেরোতে হবে গো। কখন? ওই 5টা নাগাদ। ঠিক আছে ঠিক আছে, চাপ নেই। সায়ন্তনকে তোর কাজগুলো বুঝিয়ে দে। আর কাল তো উপাসনা আসছে না, ওর ড্রাইভ টাইম শোটা তুই করে দিস। ঠিক আছে রাত্রিদি, তাহলে আমি বাকিটা দেখে নিচ্ছি। হ্যাঁ, ওকে। রেডিও স্টেশনের সব কাজ গুছিয়ে অদিতি যখন বেরোলো তখন আষাঢ়ের আকাশ কালো করে এসেছে। একটা ভেজা বাতাসের ঝাপটায় ঝিরঝির করে কাঁপছে জামরুলের শাখা, দুলছে কদমের ডাল, উড়ছে অশ্বত্থ পাতা। আজ বাতাসে মন কেমনের
মেঘলা রং লেগে আছে। চায়ের দোকানে মানুষের ভিড়, পথে গাড়ি, বাস, অটোর ভিড়, আর বহু দূরের আকাশে মেঘের ভিড়। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ গর্জাচ্ছে। অফিস থেকে বেরিয়েই একটা হলুদ ট্যাক্সি পেয়ে গেল অদিতি। কলকাতার পথ কেটে এগোতে থাকে ট্যাক্সি। কাঁচ নামানো জানলার ভেতর দিয়ে আসছে ভেজা শীতল বাতাস। সেই ভেজা বাতাসে উড়ছে অদিতির চুল, উড়ছে তার মন। অদিতি ভাবতে লাগল, আজকে ঈশান হঠাৎ কেন ডাকলো? কি বলবে সে আমাকে? সে কি আরো একবার বলবে অদিতি, অদিতি, আমি না তোকে খুব ভালোবাসি, আমি তোকে ছাড়া বাঁচবো না। পাগল ছেলে, পাগল আমাকে নিয়ে, পাগল। উফ, কি হিংসুটে আর পজেসিভ। নানা রঙের জাল বুনে ভিক্টোরিয়ার গেটের সামনে দাঁড়ালো অদিতি। আরে ঈশান দাঁড়িয়ে? প্রত্যেকদিন তো মিনিমাম আধ ঘন্টা লেট করে, আজ দেখো তাড়াতাড়ি চলে এসেছে। ঈশানকে দেখে হাত নাড়ল অদিতি। ঈশান এগিয়ে এলো। রাস্তা পার হয়ে ময়দানের কিনার ঘেঁষে একটা বেঞ্চে বসলো দুজনে। বল, এত জরুরি তলব? আসলে তোকে একটা কথা বলার আছে। বল না, কি হয়েছে? আমার অফিসে চাকরি নিয়ে কোনো সমস্যা? টার্মিনেট? না না, ওসব নয়। তাহলে? দেখ অদিতি, আমার সঙ্গে তোর এই সম্পর্কটা মানে এটা আজ এখানেই শেষ করতে হবে। সম্পর্ক শেষ করতে হবে মানে? মানে আমি আর তোর সঙ্গে এই সম্পর্কে থাকতে পারবো না অদিতি। এটাকে আর টেনে নিয়ে যাওয়া যাবে না। অনেকটা সময় আমরা কাটিয়েছি একসঙ্গে, কিন্তু কিন্তু সব কিছুরই তো একটা এক্সপায়ারি ডেট থাকে। এক্সপায়ারি ডেট? হ্যাঁ। তুই আজে বাজে সব কি বকছিস বলতো? আমি আজে বাজে বকছি না অদিতি। হ্যাঁ বকছিস, ননসেন্সের মতো কথা বলছিস তুই। না অদিতি, আমি দেবপ্রিয়াকে ভালোবেসে ফেলেছি। দেবপ্রিয়া? কে দেবপ্রিয়া? আমাদের অফিসে মাস 3 হলো জয়েন করেছে। ওর ব্যাপারে তোকে কিছু বলিনি এতদিন। আমি ওর সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছি, সুতরাং। কি বললি তুই? সম্পর্ক? তুই মজা করছিস বল ঈশান? ইউ মাস্ট বি জোকিং, রাইট? আমার সঙ্গে এরকম মজা করিস না রে, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। আমি মজা করছি না অদিতি, আমি দেবপ্রিয়াকেই বিয়ে করতে চাই। আর আমি? আমাদের এতদিনের এই এত সব কিছু, এসব কোথায় যাবে রে ঈশান? আমি কোথায় যাব? দেখ অদিতি, ট্রাস্ট মি, আমি শিওর যে তুই আমার মতো কাউকে পেয়ে যাবি, হয়তো আমার চেয়েও বেটার কাউকে। তাই বুঝি? ও, এবার বুঝেছি, তুই আমার চেয়েও বেটার কাউকে পেয়ে গেছিস, তাই তো? আচ্ছা, দেবপ্রিয়ার কি আছে বলতো যা আমার নেই? হ্যাঁ, কি আছে বল না ঈশান, বল। চুপ করে থাকিস না, জাস্ট স্পিক আউট। শোন অদিতি, ফালতু মেজাজ দেখাস না, মেজাজ আমারও আছে। ফালতু মেজাজ? আমার মেজাজ ফালতু হয়ে গেল না? তুই তুই এটা আমার সঙ্গে করতে পারিস না ঈশান, জাস্ট করতে পারিস না। আমাকে এতটা কষ্ট দেওয়ার তোর কোনো অধিকার নেই। উত্তেজিত হোস না অদিতি, কাম ডাউন। এখানে আমাদের প্র্যাকটিক্যাল হতেই হবে, যেটা ফ্যাক্ট সেটা আমাদের মেনে নিতেই হবে। আমাদের না আমাকে? হ্যাঁ, আচ্ছা তুই কি ভাবছিস যে আমার এটা করতে খারাপ লাগছে না? লাগছে তো, কিন্তু উপায় নেই। আমি যদি সত্যি কথাটা তোকে না বলি তাহলে একটা মিথ্যের মধ্যে থাকতে হবে। আর তুই তো জানিস যে ঈশান চ্যাটার্জি মিথ্যে পছন্দ করে না। ঈশান চ্যাটার্জির পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা, এগুলোকেই তো আমি আমার জীবনের অগ্রাধিকার দিয়ে এসেছি এই গত 4 বছর। তার ফল এই এই, তাই না? কি রে বল, চুপ করে আছিস কেন? দেবপ্রিয়া নতুন, দেবপ্রিয়া তোকে টানছে, তাই তো? তুই কিন্তু এবার সিন ক্রিয়েট করছিস অদিতি। করছি, বেশ করছি, 100 বার সিন ক্রিয়েট করবো। শাট আপ অদিতি, এভাবে কথা বলা যায় না, জাস্ট কথা বলা যায় না। সোজা কথা বলছি, বুঝে নে। আমি তোর সঙ্গে আর কোনো সম্পর্কে নেই, আমি দেবপ্রিয়াকে বিয়ে করব।
দ্যাট ইজ ফাইনাল। ঈশান বেঞ্চ ছেড়ে উঠে হাঁটতে লাগলো, পেছনে ফিরেও তাকালো না। অদিতি বাজ পোড়া গাছের মতো বিধ্বস্ত হয়ে বসে রইল। তার গোটা জীবনের স্বপ্ন, স্বাদ, আনন্দ সব তছনছ হয়ে গেছে। সে ধ্বংস হয়ে গেছে। সে ঈশানের চলে যাওয়ার দিকে হতবুদ্ধির মতো তাকিয়ে রইল। সন্ধ্যের আলো আঁধারির মধ্যে ঈশান মিলিয়ে গেল। অদিতি কাঁপতে লাগল। বাদলা বাতাসে তার খুব শীত করতে লাগল। এমনই সময় হুড়মুড়িয়ে নামল আকাশ ভাঙা বৃষ্টি। ময়দানের কিনারে একলা বেঞ্চে বসে অদিতি গাছের পাতার মতো ভিজতে লাগল। সে ছাতা খুলল না, উঠল না। তার চোখের জল মিশে গেল বৃষ্টির জলে। ঈশান সত্যি চলে গেল, আমাকে ফেলেও চলে গেল। আমি এখন কি করব? কোথায় যাব আমি? আমার ভয় করছে, আমার শীত করছে। আমি কোথায় যাব? কোথায় যাব আমি? কোথায় কোথায় যাব? কোথায়? কলকাতার ময়দানের কিনারে যখন অদিতির জীবন পুরনো খয়েরি হয়ে আসা চিঠির মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় কলকাতা থেকে উত্তরপাড়ায় ফিরছিল পরিমল তালুকদার। পরিমল বর্ধমানের ছেলে, বয়স ৩৮। সে কলকাতার একটি প্রাইভেট ফার্মে অ্যাকাউন্টসে চাকরি করে। পরিমলের বাবা মা মারা গিয়েছেন। তার নিজের ভাই বোন কেউ নেই। থাকার বলতে আছে এক কাকা কাকিমা ও খুড়তুতো ভাই, তারা বর্ধমান টাউনেই থাকে। পরিমল কলকাতায় চাকরি পেয়ে চলে এসেছিল। কলকাতার দিকে বাড়ি ভাড়া বেশি বলে সে উত্তরপাড়ার একটি ফ্ল্যাটে পিজি থাকে। তার জীবনে এই মুহূর্তে একটাই সমস্যা, তার একটি বউ চাই। সে বিয়ে করতে চায়। এই নিঃসঙ্গ জীবন তার মোটেই পছন্দ নয়। তার একটা প্রেমিকের মন আছে, সেই মন ভালোবাসতে চায়, কিন্তু ভালোবাসবে কাকে? নারী নেই, কিছুতেই তার জীবনে নারী আসে না। বালিখাল থেকে অটোতে উঠে পড়ল সে। দাদা, ফেরিঘাটে নামবো। ফেরিঘাটে নেমে সাঁঝবেলার গঙ্গার দিকে তাকিয়ে সে এক ভাঁড় চায়ে চুমুক দিল। প্রবহমান জলস্রোতের দিকে তাকিয়ে তার মনে হলো, যা তা, তোর কপালটাই খারাপ রে পরিমল। তোর আর কিছু হবার নেই। ৩৮ বছর বয়স হলো, এখনো গুছিয়ে একটা প্রেম করতে পারলি না। অপদার্থ একদম। এভাবেই একা একা ভূতের মতন জীবনটা কাটিয়ে দিতে হবে। আচ্ছা, যদি বউ না পাস তাহলে কি করবি? মানে সন্ন্যাসী টন্যাসী হয়ে যাবে নাকি? তাও তো পারবি না। আরে তাহলে পারবিটা কি তুই? কিচ্ছু নয়, কিচ্ছু নয়। তার সে গঙ্গায় ঝাঁপতে। হ্যাঁ, এদিকে ময়দান থেকে ক্লান্ত পায়ে মেট্রো স্টেশনে ঢুকে মেট্রোতে উঠে পড়ল অদিতি। দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে তার খেয়াল হলো যে সে ভুল মেট্রোতে উঠেছে। সে যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। তার মাথায় কিছুই রেজিস্টার করছে না। মেট্রো থেকে নেমে বাইরে এসে সে চা খেল। বৃষ্টি বন্ধ হয়েছে। সাইকেল, রিক্সা, টোটো, অটো, গাড়িতে জমজমাটি পথ। কত মানুষ কত দিকে চলেছে, সবার ফেরার তাড়া।
কিন্তু আজ অদিতির কোনো ফেরার তাড়া নেই। তার কোনো ফেরার জায়গা নেই। নিজের কাছে ফেরার পথটিও সে বন্ধ করে দিয়েছিল। সে শুধু ঈশানের কাছে ফিরতে জানত। এখন সে কোথায় যাবে? গড়িয়াতে ফেরত যাবার মতো সাহস তার নেই। তাহলে অদিতিদি, এই অদিতিদি! ঘোর ভেঙে তাকালো অদিতি। সে দেখল তার রেডিও স্টেশনের সহকর্মী সুচিস্মিতা দাঁড়িয়ে। এ কি, এখানে কি করছো? সত্যিই তো, এখানে কি করছে অদিতি? তার কাছে তো কোনো উত্তর নেই। সুজি, সুজি, আমার না মাথাটা কাজ করছে না রে। কেন, কি হয়েছে? ঈশান চলে গেছে রে। আমাকে পেলে ঈশান চলে গেছে। সে কি? সুচিস্মিতা রেডিও স্টেশনে 3 বছর ধরে চাকরি করছে। সে ওই স্টেশনের কপিরাইটার। স্টেশনে জয়েন করা থেকেই সে অদিতি আর ঈশানের কথা জানে। গোটা অফিস জানে। ঈশান তো মাঝে মধ্যেই ওদের অফিসের বাইরে অদিতির জন্য অপেক্ষা করে। সুচিস্মিতার সঙ্গে বেশ কয়েকবার কথাও হয়েছে ঈশানের। সুন্দর চেহারা, স্মার্ট, ঝকঝকে, আর ব্যবহারও খুব ভালো, বেশ মিশুকে। অদিতির জীবন যে ঈশানকে ঘিরেই আবর্তিত সেটা সুচিস্মিতা খুব ভালো করেই জানে। ঈশানের জন্মদিনের গিফট কিনতে অদিতি সুচিস্মিতাকে নিয়েও গেছে। সেই ঈশান চলে গেছে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। জাস্ট ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক। আমি কোথায় যাবো রে সুচি? আমার তো আর ফেরার জায়গা নেই। সুচিস্মিতা এক মুহূর্ত ভাবল, তারপর বলল, অদিতিদি, তুমি আমার সঙ্গে চলো আমার বাড়িতে। তোর কাছে? হ্যাঁ, আমার কাছে। তোর অসুবিধা? কোথাও কোনো অসুবিধা নেই। আমার বাড়িতে বাবা মা একতলায় থাকে। এখন কয়েকদিনের জন্য দাদার কাছে জামশেদপুরে গেছে, 4 দিন পর ফিরবে। সুতরাং বাড়ি ফাঁকা, আর দোতলা একটা ঘর রয়েছে, সেখানে আমি থাকি। তুমি আমার সঙ্গে থাকবে। এসো। কি হলো অদিতিদি, কি ভাবছো? এসো, এসো বলছি। অদিতির হাত ধরে টানতে টানতে সুচিস্মিতা অটোতে উঠল। দাদা, বালিখালে নামবো। বালিখাল থেকে আর একটা অটোতে উত্তরপাড়া ফেরিঘাট। সেখান থেকে একটা রিকশা করে অদিতিকে নিয়ে সুচিস্মিতা বাড়ি ঢুকল। অ্যাপ ডেলিভারি সার্ভিস থেকে খাবার আনানো হলো। সুচিস্মিতার পীড়াপিড়ি সত্ত্বেও অদিতি সামান্য খেল। রাতে দুজনে ঘর লাগোয়া অন্ধকার ছাদে বসল। মেঘমুক্ত আকাশে তারা ফুটেছে। গঙ্গা থেকে বাতাস বইছে মৃদু মন্দ। এবার আমি কি করবো রে সুচি? কিচ্ছু বুঝতে পারছি না রে। তুমি একবার ফোন করে কথা বলবে? কোনো লাভ নেই। ওর অফিসের দেবপ্রিয়া নামক একটি মেয়েকে ওর পছন্দ হয়েছে, ওকেই বিয়ে করবে। দেখ, জোর করে তো আর প্রেম হয় না রে। কিন্তু ওরা আমাকে একবারও আগে জানায়নি, আমাকে প্রস্তুত হওয়ার সময়টুকু দিল না। নিজেকে জাস্ট উপড়ে নিয়ে চলে গেল। ঈশানদাকে দেখে কিন্তু আমার এমনটা মনে হয়নি। আমিই বুঝতে পারিনি, তো তোরা কি করে বুঝবি? কি জানিস তো সুচি, আমার জীবনটা না একেবারে নষ্ট হয়ে গেল রে। এই কথা কেন বলছো অদিতিদি? ব্রেকআপ তো অনেকেরই হয়, এখন তো এটাই স্বাভাবিক। আমারই তো গত বছর ব্রেকআপ হলো। হ্যাঁ, কষ্ট হয়েছিল, কিন্তু আমি না বড্ড বেশি দিয়ে ফেলেছিলাম রে, বড্ড বেশি। এতটা দেওয়াও বোধহয় উচিত নয়। আমি জীবনে আর কাউকে কখনো মন খুলে ভালোবাসতে পারবো না রে, কখনো নয়। আমি সন্দেহ করব, খালি সন্দেহ করব, কিন্তু কিভাবে কি জীবন চলে? ভালোবাসতে গিয়ে যদি সারাক্ষণ সন্দেহ করতে হয়, তাহলে তো জীবনের আর কোনো মানেই রইল না, বল? ঈশানটা আমাকে শেষ করে দিয়ে চলে গেল।
সুচিস্মিতা সরে এসে অদিতিকে জড়িয়ে ধরল। অদিতি বালিকার মতো সুচিস্মিতার বুকে মাথা রেখে কাঁদতে লাগল। গঙ্গার বাতাসে দুলতে লাগল আম গাছের শাখা। পরদিন সকালে সুচিস্মিতা তাদের প্রোগ্রামিং হেড রাত্রিকে ফোনে জানালো, রাত্রিদি, হ্যাঁ রে বল। বলছি যে একটা সমস্যা হয়েছে গো। কি হলো রে? অদিতিদি আমার এখানে আছে। তোর ওখানে? মানে উত্তরপাড়ায়? হঠাৎ? সুচিস্মিতা পুরো ঘটনাটা রাত্রিকে বলল। এই হলো ব্যাপার। এবার এখন অদিতিদি জাস্ট চুপ করে গেছে। গতকাল সারা রাত কান্নাকাটি করেছে, আজ সকাল থেকে প্রায় কোনো কথা বলেনি, এখন ঘুমোচ্ছে। আজ বা কাল মনে হয় না অদিতিদি অফিসে গিয়ে শো করতে পারবে বলে। না না, প্রশ্নই ওঠে না। আচ্ছা শোনো না রাত্রিদি, আমি অদিতিদিকে একটু সেট করে আসছি, কেমন? আমাদের কাজের লোক মালতীদি আসবে, ওকে বুঝিয়ে দেবো কি কি রান্না করবে, আর আমি ফেরা পর্যন্ত ওকে থাকতেও বলে দেবো। আমার একটু দেরি হবে ঢুকতে। আরে হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, টেক ইউর টাইম। দেখে শুনে গুছিয়ে আয়, কেমন? কি কাণ্ড হলো বল দেখি, আমি তো ভাবতেই পারছি না। সুচিস্মিতা যখন বাড়ি থেকে বেরোচ্ছে তখন অদিতি এসে জানলায় দাঁড়ালো। শোনো, ঠিক টাইমে খাবে, কেমন? মালতীদিকে সব বলা রয়েছে, মালতীদি আমি না ফেরা পর্যন্ত থাকবে। লক্ষ্মী মেয়ের মতো খেয়ে একটু ঘুমিয়ে নিও। তাড়াতাড়ি ফিরিস রে। একদম, ফিরে একটু কোন্নগরের দিকটা যাব, কেমন? টাটা। টাটা। সেই দিন সকালে ঘুম থেকে উঠে পরিমল মোবাইলে রিল দেখছিল। বেশ কয়েকটা রিল তার চোখে পড়ল, যেখানে প্রেমের খুনসুটি দেখানো হয়েছে। সেই রিল দেখে পরিমলের বুকটা মড়মড় করে উঠল। তার জীবনে এমন দিন আসবে না। ৩৮ বছর পেরিয়ে গেলে এমন প্রেমের দিন কি আর আসে? পরিমলের মনে বড় দুঃখ হল। দুঃখের চোটে তার হৃদয়ে বৈরাগ্য জাগল। সে ঠিক করল, না, আজ আর অফিসে যাবো না। তো কি লাভ এই চাকরি বাকরি করে? কোনো লাভ নেই। মায়ের জগতে উপার্জনেরও কোনো মানে হয় না। চলে যাব হিমালয়, পর্ণকুটির বেঁধে থাকবো। দরকার নেই বউয়ের। বউ কি হবে? কোনো ওই সংসার বংশারের কোনো আমার দরকার নেই, কিচ্ছুর দরকার নেই। গায়ে ওই ছাই মেখে জটা বেঁধে পর্বতে গুহায় নদীতে জীবন ধারণ করব। এই রকম একটা কঠিন সংকল্প করে পরিমল ফোন করল অফিসে। হ্যাঁ অম্লান, এই শোনোটা, বলছি আজ শরীরটা একটু ডাউন, বুঝলে? হ্যাঁ, না না, তেমন জ্বর টর নেই, ওই পেটটা একটু যেন কেমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই একটু রেস্ট নিচ্ছি। শোনো না, লেবুর জল খাচ্ছি। বলছি তাহলে আজ আর যাচ্ছি না, বুঝলে? তুমি একটু ওই শিকদার স্যারকে বলে দিও, ঠিক আছে? অফিসে ছুটি নিতে গেলে যতটুকু মিথ্যে কথা বলতে হয় ততটুকু মিথ্যা বলল পরিমল। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে টোটো নিয়ে শ্রীরামপুরের দিকে চলে গেল। শ্রীরামপুর কলেজের বাইরে প্রবাহিত শান্ত গঙ্গার দিকে তাকিয়ে তার বুকটা হু হু করতে লাগলো। হায় ভগবান, আমি আছি, নদী আছে, ঘাট আছে, টোটো আছে, কিন্তু আমার জীবনে কোনো নারী নেই। শ্রীরামপুরের ঘাটে কিছুক্ষণ বসে ফিরতি পথে সে উত্তরপাড়ার কাছেই একটি অপেক্ষাকৃত নির্জন ঘাটের একধারে গিয়ে বসল। গোধূলির রাঙা আলো ছড়িয়ে পড়ছে মেঘে মেঘান্তরে। বাসায় ফেরা পাখির ডানার ছায়া পড়েছে প্রবহমান গঙ্গার জলে। জেলেদের নৌকা ভেসে চলেছে আম পাতার মতো। গঙ্গার মাঝে ভাসছে বয়া। ঘাটের ধারেই একটি প্রাচীন বটবৃক্ষ, তার শাখা প্রশাখা ও ঝুড়ি নিয়ে অতি বৃদ্ধ পিতামহর মতো জেগে রয়েছে। ঘাটে কেউ নেই। পরিমল ঘাটের একধারে বসে চোখ বন্ধ করে মোবাইলে গান শুনতে লাগল। হঠাৎ ঝপাস করে একটা শব্দ হলো। চক্ষু
খুলে তাকালো পরিমল। দিনের শেষ আলোয় সে দেখল গঙ্গার জলে কে একজন ঝাঁপ দিয়েছে। যে দিয়েছে সে সম্ভবত সাঁতার জানে না। পরিমল ঘাড় ঘুরিয়ে দেখল ঘাটে আর কেউ আছে কিনা। না, সেই মুহূর্তে নেই, মানে কারো সাহায্য নেবার উপায় নেই। সে তাকিয়ে দেখল যে ঝাঁপ দিয়েছে সে ক্রমাগত ভেসে বেরিয়ে যাচ্ছে। আর কাল বিলম্ব না করে মোবাইলটা হ্যান্ডব্যাগে রেখে চটি খুলে পরিমল এক লাফ দিল জলে। খানিকটা সাঁতরে সে যার নাগাল পেল সে এক নারী। পরিমলের অবশ্য তখন সে খেয়াল নেই। সে নারীকে জলে টানতে টানতে ডাঙায় এনে তুলল। নারী অজ্ঞান হয়ে গেছে। পরিমল জোরে জোরে নারীর পেটে চাপ দিতে লাগল। নারীর জ্ঞান ফিরল না। তাও মরে গেল নাকি? পরিমল ডেসপারেট হয়ে ফুঁ দিতে লাগল। অবশেষে মিনিট খানেক পর কাশের দমকের সঙ্গে অনেকখানি জল বেরোলো নারীর মুখ থেকে। চোখ মেলে তাকালো নারী। তখন সাঁঝের আকাশে অল্প আলো লেগে রয়েছে। সেই মায়াবী আলোয় অদিতি দেখল তার দিকে এক অচেনা পুরুষ তাকিয়ে আছে। সে ধড়মড় করে উঠে বসতে গেল। পুরুষ বলল, আরে আরে তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে। জল খাবেন? না না, আপনি কে? হ্যাঁ, আমি পরিমল তালুকদার। আস্তে উঠুন, আস্তে। হ্যাঁ, এইদিকে বসুন। হ্যাঁ। পরিমল অদিতিকে ধরে ঘাটের সিঁড়িতে বসিয়ে দিল। তার টপ পাজামা সব ভিজে সপ করছে। অদিতি নদীর জলের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। এই জলেই সে একটু আগে নিজেকে বিসর্জন দিয়েছিল। জীবনের ভার আর সহ্য করতে না পেরে সে জীবন থেকে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু অদিতি তো পালিয়ে যাওয়ার মেয়ে নয়। একটা খসখস শব্দে অদিতি পাশে তাকালো। পরিমল তখন ব্যাগ থেকে শুকনো রুমাল বের করে নির্বিকারভাবে মাথা মুছছে। পরিমলকে দেখে অদিতির মেজাজ হঠাৎ গরম হয়ে গেল। অদ্ভুত লোক তো, বলা নেই কওয়া নেই আমাকে জল থেকে তুললো। আপনি আমাকে জল থেকে তুললেন কেন? হ্যাঁ, কেন মানে? আপনি তো ডুবে যাচ্ছিলেন। তাতে আপনার কি? আমি কি আপনার কেউ হই যে এত উপকার করতে এলেন? একটা মানুষ ডুবে যাচ্ছে, তাকে বাঁচাবো না? না, বাঁচাবেন না। আমি কি বলেছিলাম আমাকে বাঁচাতে? বলেছিলাম পরিমল বাবু আমি জলে ঝাঁপ দিচ্ছি, একটু দেখবেন? হ্যাঁ, বলেছিলাম না, বলেননি। কিন্তু কিসের কিন্তু? এত কিন্তুর কি আছে? যা বাবা, এ তো মহা আপদ হলো। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। আপদ আমি নই, আপনি। আমি? হ্যাঁ, আপনি জল থেকে টেনে তুলেছেন, অনুমতি নিয়েছিলেন। হ্যাঁ, অনুমতি? আরে আপনি তো তখন অজ্ঞান। অজ্ঞান? অজ্ঞান? খুব সুযোগ নিলেন তাই না? এই দেখুন মিস অদিতি। হ্যাঁ, দেখুন মিস অদিতি, আপনার কোনো অনুমতিরই আমার প্রয়োজন নেই, বুঝেছেন তো? আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব, এবং 100 বার করব। আর আপনি যদি 100 বার জলে ঝাঁপ দেন, আমি 100 বার আপনাকে জল থেকে তুলব। ব্যাস, এর জন্য কারোর কোনো পারমিশন আমি নেব না, বুঝে গেছেন? বাবা বাবা বাহ, আপনার তো খুব তেজ দেখছি। তবে 100 বার শব্দটা না মুদ্রাদোষে পরিণত হচ্ছে। হ্যাঁ, হয় হোক, 100 বার হোক। পরিমলের কথায় অদিতির হাসি পেল। কেন পেল তা সে নিজেও জানে না। সে হাসি চেপে বলল, যাই হোক, থ্যাঙ্কস। চা খাবেন? চলুন। সপসপে ভিজে জামা কাপড়ে দুজনে একটা চায়ের দোকানের বেঞ্চিতে গিয়ে বসল। দাদা বলছি, 2টো বড় দুধ চা দেবেন। আপনি বিস্কুট খাবেন? হ্যাঁ হ্যাঁ, আর 2টো বিস্কুট। চাওয়ালা বিস্কুট আর চা দিয়ে গেল। পরিমল চায়ে চুমুক দিয়ে বলল,
বলছি যে লাফ দিলেন কেন? অদিতি চায়ে চুমুক দিয়ে চুপ করে রইল। চায়ের দোকানের আলো অদিতির ভেজা মুখে এসে পড়েছে। ভারী সুন্দর লাগছে তাকে। পরিমল জিজ্ঞেস করল, কি হলো, বলবেন না? বলবে কি বলবে না ভাবতে ভাবতে অদিতি বলেই ফেলল, গতকাল আমার ব্রেকআপ হয়েছে। পরিমল একটু চুপ করে গেল। তার কি বলা উচিত এখন? সহানুভূতি দেখাবে? সে চায়ে চুমুক দিয়ে একটু হালকা করেই বলল, ব্রেকআপ হলে বুঝি জলে ছাপ দিতে হয়? বোকার মতো কথা বলবেন না তো। পরিমল কোনো কথা বলল না। অদিতির মনে হলো কথাটা সে বেশ রূঢ়ভাবেই বলেছে। এটা অভদ্রতা। সে একটু নরম করে বলল, সরি। আমাকে বললেন কিছু? আপনাকেই। কথাটা ওভাবে বলাটা উচিত হয়নি আমার। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আরে না না, কি যে বলেন। আসলে এই প্রেম, ব্রেকআপ এগুলোর ব্যাপারে না আমি বিশেষ কিছুই জানি না, তাই ঠিক কিভাবে রিয়াক্ট করা উচিত সেটাই বুঝতে পারিনি আর কি। প্রেমের ব্যাপারে আপনি কিছু জানেন না কেন? আসলে আমি তো আর প্রেম টেম করিনি কখনো, তাই আর কি। প্রেম করেননি? কত বয়স আপনার? এই 38। বিয়ে? ধুর, প্রেমই হলো না তো বিয়ে। কেন? অ্যারেঞ্জ ম্যারেজও তো হয়। না, সেসবও হয়নি। তাহলে আপনি করেনটা কি? ওই কলকাতার একটা ফার্মে অ্যাকাউন্টসের কাজ করি। আর থাকেন? এই উত্তরপাড়ায়। আপনি? আমি একটা রেডিও স্টেশনে কাজ করি। আরে বাস, তাই নাকি? আপনি জকি? রেডিও শোনার অভ্যেস আছে বুঝি? না, আগে ছিল, এখন আর কাজের চাপে হয় না। তা আপনি কি এখানেই? না 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 না, আমি গড়িয়ায় থাকি। গতকাল আমার এক বন্ধুর এখানে উঠেছি। চলুন এবার আপনাকে ছেড়ে দিয়ে আসি। কোথায় ছেড়ে দেবেন? আরে কি মুশকিল, আপনি যেখানে আছেন সেখানে। না না, আমি নিজেই যেতে পারবো। থাক বাবা, অলরেডি যা খেল দেখালেন, এরপর আপনাকে সহজে বিশ্বাস করাটা একটু শক্তই আছে। চলুন। মানে? আরে মানে আবার যদি আপনি গিয়ে ঝাঁপ দেন, সন্ধেবেলা দ্বিতীয়বার আর এই চাপটা আমি নিতে পারবো না, বুঝলেন? বাজে বকবেন না তো, চলুন। অদিতিকে টোটো করে বাড়িতে ছেড়ে দিয়ে পরিমল ফিরে গেল নিজের ঘরে। সুচেস্মিতা মালতীদিকে পই পই করে বলে গিয়েছিল, মালতীদি, আমি না ফেরত আসা পর্যন্ত তুমি কিন্তু অদিতিদিকে চোখের আড়াল করবে না, কেমন? আরে তুমি কোনো চিন্তাই করো না, আমি সব সময় চোখে রাখবো, সারাক্ষণ খেয়াল রাখবো। কিন্তু আদতে তা হয়নি। সারাক্ষণ চোখে চোখে রাখলেও বিকেলের দিকে মালতীর চোখ লেগে এসেছিল, আর সেই সময়েই বেরিয়ে পড়েছিল অদিতি। মালতী ঘুম থেকে উঠে অদিতিকে দেখতে না পেয়ে ফোন করেছিল সুচিস্মিতাকে। ও দিদিমণি গো, ও দিদিমণি, ও অদিতি দিদিকে কোথাও পাওয়া যাচ্ছে না গো, কোথাও পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? আমার একটুখানি চোখ লেগে গেছিল, একটুখানি। ঘুম ভেঙে দেখি। বুঝেছি, ঠিক আছে, দাঁড়াও, আমি দেখছি। এরপর সুচিস্মিতা অনেকবার ফোন করেছিল অদিতির মোবাইলে, কিন্তু অদিতির মোবাইল তখন সুইচড অফ। সুচিস্মিতা ভয় পেয়ে তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলো। তখনও ফেরেনি অদিতি। পুলিশে খবর দেবে কিনা ভাবছিল সুচিস্মিতা। এমন সময় ভিজে জামা কাপড়ে ফিরল অদিতি। এ কি অদিতিদি, কোথায় গিয়েছিলে তুমি? এসো এসো এসো, আগে কাপড় ছেড়ে নাও। কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে অদিতি গোটা ঘটনাটা সুচিস্মিতাকে বলল। সুচিস্মিতা বলল, কি কাণ্ড করেছ অদিতিদি? আমার না তখন মাথাটা একদম কাজ করছিল না রে। জাস্ট মনে হচ্ছিল জীবনটাকে শেষ করে দিই। টেম্পোরারি ইনসানিটি বলতে পারিস। ভাগ্যিস ওই ভদ্রলোক ওই সময় ছিলেন। হ্যাঁ, উনি না থাকলে
কি নাম বললে জানো? পরিমল। উনি কোথায় থাকেন? আমাকে তো বলল দুটো গলি পরেই নাকি কোনো একটা স্কুলের উল্টো দিকে। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তা লোকটি কি বিবাহিত? আমি কি করে জানবো এত কিছু? না। সেটাও জেনে নিয়েছো? চুপ কর। আচ্ছা অদিতি দি, একটা কথা বলো তো, তোমার এখন কেমন লাগছে? বেটার, অনেকটাই বেটার। আজ যখন জলে ঝাঁপ দিলাম তখনই রিয়েলাইজ করলাম যে ভুল করেছি। কার জন্যে করছি, কেন করছি, জীবনটা কার? আমারই তো বল। নিজের জন্যও তো বাঁচা দরকার, নিজেকে নিয়ে বাঁচা দরকার। ওই ক্রমশ তলিয়ে যেতে যেতে মনে হলো কিন্তু সাঁতার জানি না বলে ফিরতেও পারছিলাম না। আর ঠিক তখনই পরিমল বাঁশি বাজিয়ে তোমাকে তুলে আনলো? বাজে বকিস না তো। সুচিস্মিতাকে সেই মুহূর্তে থামিয়ে দেওয়ার চেষ্টা করলেও অদিতির মনের মধ্যে সন্ধ্যের ঘটনাটার তরঙ্গ আন্দোলিত হতে থাকল। তার মাথার মধ্যে ঘুরতে থাকল পরিমলের সেই কথাটা, যা তাকে অবাক করেছিল। আপনি যদি 100 বার জলে ঝাঁপ দেন, আমি 100 বার আপনাকে জল থেকে তুলব। অদিতির 29 বছরের জীবনে এই কথাটা নতুন। অন্যদিকে পরিমল তার ঘরে ফিরে গিয়ে থম মেরে বসে রইল। এ কেমন ঘটনা ঘটে গেল তার জীবনে? বলা নেই, কওয়া নেই। তার অস্বস্তির কিনার ঘেঁষে একজন নারী এইভাবে দেখা দিয়ে চলে গেল। আরে কি ভেলকি দেখাচ্ছে জীবন! এসবের মানেটা কি? না, আর ভাবতে পারছি না। উফ, বড্ড ক্লান্ত লাগছে। পরদিন অদিতি রেডিও স্টেশনে গেল, কাজ করল। এখন সে অনেকটাই নিজেকে গুছিয়ে নিয়েছে। কাজের ফাঁকে একটা অচেনা নম্বর থেকে ফোন এলো। হ্যালো। হ্যাঁ হ্যালো, বলছি যে গঙ্গায় আরেকবার ডুব দিতে গেলেন নাকি? অদ্ভুত তো, খামোকা গঙ্গায় আবার ডুব দিতে যাবো কেন? না, কেন যাবেন সেটা তো আমি জানি না, মানে আপনার তো মতিগতি বোঝার উপায় নেই। আমার ক্রাইসিস নিয়ে মশকরা করার জন্য বুঝি আমায় ফোনটা করেছেন? গতকাল আপনাকে আমার নাম্বারটা দেওয়াই উচিত হয়নি। এই রে, না না, ক্ষমা চাইছি প্লিজ। মানে আমি কিন্তু মশকরা করার জন্য কিছু বলিনি অদিতি ম্যাডাম। এমনি অদিতি বলে ডাকতে পারেন, ম্যাডাম বলার দরকার নেই। আচ্ছা বেশ। তা বলছি, মানে শরীর রাদার মন এখন কেমন? বেটার। যাক, একটু স্বস্তি পেলাম। আচ্ছা রাখছি তাহলে। হ্যাঁ। আপনি এখন কোথায়? অফিসে? হ্যাঁ, ব্যালেন্স শিট নিয়ে একেবারে হাবুডুবু খাচ্ছি। আমি বাড়ি ফিরে রাতে আপনাকে একটা কল করব। আমাকে? হ্যাঁ, কেন অসুবিধে আছে বুঝি? না না, কোনো অসুবিধা নেই। ফোন রেখে দিল অদিতি। সুচিস্মিতা পাশ থেকে বলে উঠল, কি গো অদিতি দি, পরিমলের বাঁশি বাজলো বুঝি? আবারই আর কি? সেদিন রাতে অদিতি ফোন করলো পরিমলকে। হ্যালো। হ্যাঁ বলুন। বলছি, এই শনিবার বিকেলে কি করছেন? কিছুই না। আমি উত্তরপাড়ায় যাব। ওদিকে নাকি নানা মন্দির টন্দির রয়েছে, আপনি আমাকে ঘুরিয়ে দেখাতে পারবেন? মন্দির? হ্যাঁ বলছি, তা আপনি কি একা আসবেন না ওই বন্ধুদের নিয়ে? বন্ধুদের নিয়ে। ও, খুব ভালো। হ্যাঁ ঠিক আছে, চলে আসুন। শনিবার বিকেলে অদিতি টোটো থেকে উত্তরপাড়া ফেরিঘাটের সামনে নামল। পরিমল সেখানে দাঁড়িয়েই ছিল। অদিতিকে একলা নামতে দেখে সে বলল, বলছি যে আপনার বন্ধুরা? আছে, কিন্তু অদৃশ্য। পরিমলের মুখ উজ্জ্বল হয়ে উঠল। অদিতিকে নিয়ে টোটোতে চড়ে সাধুর ঘাট পেরিয়ে চলে গেল 12 মন্দিরের ঘাটে। সেইখানে বিপুলা গঙ্গার সামনে দাঁড়িয়ে সে অদিতিকে জিজ্ঞেস করল, শুনুন না, বলছি যে আপনার খুব কষ্ট হয়েছে তাই না? হ্যাঁ, খুব। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি? করুন। এই ঈশান নামক ছেলেটাকে কি আপনি মানে সারা জীবন একইভাবে ভালোবেসে যাবেন?
জানি না, ওর আঘাতটা যেমন সত্য, ওর ভালোবাসাটাও তো তেমনই সত্য ছিল। সেটা কি করে একেবারে ভুলে যেতে পারবো? এটা অবশ্য খানিকটা সময় না গেলে বোঝা যাবে না। কি জানেন তো, আমরা না বহুকাল স্বামী স্ত্রীর মতোই কাটিয়েছি, তাই বোধহয় আকর্ষণটা চলে গেল। কে জানে। না, এটা তো কমার কথা নয়, বরং বেড়ে যাবার কথা। মানে? দেখুন, একজন মানুষের প্রথমে আরেকজনকে ভালো লাগে, তারপর সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়, তারপর আসে আর একটা ধাপ, যখন এই ভালোবাসা অতিক্রম করে সেই ব্যক্তি দুজন একে অপরের নেশা হয়ে ওঠে। আর একবার একে অপরের নেশা হয়ে উঠলে তখন তাদের আলাদা করাটা কিন্তু মুশকিল। আপনি শিওর যে কখনো প্রেম করেননি? হ্যাঁ, 100 বার। আমি বিশ্বাস করি না। আরে অন গড বলছি। তাহলে এত ফিলসফি আপনি জানলেন কি করে? আমার জীবনে মানে ভালোবাসা হয়নি এটা ঠিক, কিন্তু ভালোবাসা নিয়ে ভেবেছি জানেন তো। এই চারপাশে সহকর্মী বন্ধুদের দেখেছি। আচ্ছা বলছি, আর একটা কথা জিজ্ঞেস করব? করুন। আমার সঙ্গে আপনি একটু ওই বন্ধুত্ব করবেন? প্রেম টেম নয়, মানে জাস্ট একটু বন্ধুত্ব। পরিমলের গলায় একটা সহজ আন্তরিকতা ছিল, যা অদিতিকে আঘাত করল। তার ভেতরের মানুষটার ভেতরে নাড়া দিল। ঈশানের মতো স্মার্ট নয় পরিমল, তার ভেতর নাগরিক চাকচিক্য নেই, কিন্তু একটা সততা রয়েছে। অদিতি বলল, হ্যাঁ। লাফ দিয়ে উঠল পরিমল। আরে দারুণ! তাহলে আজ থেকে আমরা বন্ধু, আর এটাকে আমাদের সেলিব্রেট করা দরকার। চলুন একটু ফুচকা খেয়ে নিই। জীবন ঠিক কখন কিভাবে বাঁক নেবে তা মানুষ বোঝে না, কিন্তু যখন নেয় তখন তাকে আর অস্বীকার করার অবকাশটুকুও থাকে না। অদিতি নিজেকে বাধা দিল না। একটি অদ্ভুত ঘটনার ধাক্কায় যে সম্পর্কের সূত্রপাত, সেই সম্পর্ককে সে সহজ মনে গ্রহণ করল। ক্রমে পরিমল আর অদিতির দেখা করা, ফোন করা, ঘুরে বেড়ানো বাড়তে লাগল। পালে যখন বাতাস লাগে, নৌকা তখন তরতরিয়ে যায়। কথার পিঠে কথা, হাসির পিঠে হাসি। পরিমল হয়ে উঠল পরিমলদা। সে কখনো পাগল, কখনো অভিভাবক। অদিতি কখনো বান্ধবী, কখনো কর্ত্রী। গভীর রাতের দুঃস্বপ্নের মতো ঈশানের স্মৃতি ক্রমে হালকা হতে শুরু করল অদিতির মনে। পরিমলের মন খোলা হাসির স্পর্শে ঈশান নামক জগদ্দল পাথর নেমে গেল অদিতির বুক থেকে। এখন সে আবার পরিমল বাতাসে মেলে দিতে পারে তার দুটি ডানা, কিন্তু এবার সে আগের চেয়ে বেশি সতর্ক। সে আর ভুল করতে চায় না। এখন আপনি তুমি হয়েছে। মৃদু অধিকারবোধ মাথা চাড়া দিচ্ছে। একদিন বিকেলে উত্তরপাড়া সংলগ্ন গঙ্গার ধারের একটি ঘাটে দাঁড়িয়েছিল অদিতি। সে দাঁড়িয়ে বারবার ঘড়ি দেখছিল আর অধৈর্য হচ্ছিল। এদিকে আকাশে মেঘময়ূর তার মেঘের পেখম বিস্তার করে নৃত্য শুরু করেছে। বাতাসে জলের ঘ্রাণ, অবিন্যস্ত বিদ্যুৎ শিখা মেঘের শিয়রে আঁকা বাঁকা রেখায় এঁকে যাচ্ছে প্রাগৈতিহাসিক গুহা চিত্র। এমন সময় টোটো থেকে নেমে দৌড়তে দৌড়তে এলো পরিমল। পরিমলদা, এত দেরি হলো কেন? 25 মিনিট ধরে দাঁড়িয়ে আছি আমি। আরে আর বলো না, ফট করে জুতোর শুকতলাটা খুলে গেল। সে কিছুতেই সারানোর লোক পাই না। সেই লেংচে লেংচে টেরিটি বাজারের কাছে একজনকে পেলাম, সেখানে আবার ভিড়। আমার সবসময় পিকুলিয়ার ঘটনা ঘটে পরিমলদা। কখনো জুতোর শুকতলা খুলছে, কখনো ব্যাগের চেন ছিঁড়ে যাচ্ছে, কখনো উল্টো রুটের বাসে উঠে পড়ছো। অদ্ভুত মানুষ তুমি একটা। এই চটে যাও না প্লিজ। চটবো না? চটবো না তো কি? আচ্ছা বলছি, আইসক্রিম খাবে? মাথা ঠান্ডা হবে কিন্তু। তাহলে না, আইসক্রিম খাবো না। তাহলে ফুচকা? না। আচ্ছা ঠিক আছে, চুরমুর?
উফ না। হাঁটতে লাগলো অদিতি। পেছনে পেছনে রাগ ভাঙানোর জন্যে প্রায় ছুটছে পরিমল। এই অদিতি, আরে শোনো প্লিজ। আরে এত রাগ করতে নেই রে বাবা, এত রাগ করলে কিন্তু আমি একটা কেলেঙ্কারি করব বলে দিলাম। ঘুরে দাঁড়ালো অদিতি। ও কেলেঙ্কারি করবে? কি করবে তুমি? হ্যাঁ, আমি কিন্তু একেবারে বৃষ্টি নামিয়ে আনবো। অদিতি আকাশের দিকে তাকালো। আকাশে সজল মেঘ। তুমি বৃষ্টি নামাবে? হ্যাঁ তো আনাবো তো। আর এই তোমার এই হলুদ সাদা শাড়িটারি কিন্তু ভিজে যাবে, হ্যাঁ? তখন আমাকে দোষ দেবে না, বলে দিলাম। ও নিজের সময়ের ওপর তো বিন্দু মাত্র কোনো কন্ট্রোল নেই, এখন নাকি তুমি মেঘ বৃষ্টি এইসবকে কন্ট্রোল করছো? আলবাত, অবশ্যই করছি। তুচ্ছ সময়কে নিয়ে আমি চিন্তিত নই মোটেই। আমার ব্যাপারটাই হলো মহাজাগতিক, বুঝলে কি না? মহাজাগতিক? আজ্ঞে ম্যাডাম। ঠিক আছে, তাহলে আমি এখানেই দাঁড়িয়ে আছি, নামাও বৃষ্টি, দেখি তোমার কত ক্ষমতা। এই রে খেয়েছে। বৃষ্টি নামাতে বললে তো? এই দেখো দেখো, 1 2 3। আর মরণ ঠিক সেই সময়ে নামলো অঝোর ধারায় বৃষ্টি। অদিতি হতবাক। পরিমল নিজেও ভয়ঙ্কর বিস্মিত। এ কি কাণ্ড ঘটল রে বাবা! এ তো ম্যাজিক, অবিশ্বাস্য। এবার হয় নাকি? কিন্তু হয়েছে তো। দুজনে হাসছে, খিলখিল করে হাসছে। অদিতি ভিজছে, অদিতির শাড়ি ভিজছে, পরিমল ভিজছে। তারা দুজনেই বৃষ্টির মধ্যে হাঁটতে লাগলো। আজ আকাশে আকাশে মেঘ, বাতাসে বাতাসে নৃত্য। পৃথিবী আজ জল রঙে এক অভাবনীয় ছবি এঁকে চলেছে। সেদিন সন্ধ্যাবেলায় পরিমল অদিতিকে বলল, এই শোনো না, কি হলো? বলছি আমাকে একটা চিমটি কাটবে? চিমটি কাটবো? হঠাৎ চিমটি কাটতে যাব কেন? ওহ, বড় প্রশ্ন করো, কাটো না একটা। তবে রে। এই বলে অদিতি জোরসে একটা চিমটি কাটলো পরিমলকে। উফ, আরে অত জোরে নয়, আরে বাপরে, হাত জ্বলে গেল একবারে, বাপরে। আরে চিমটি কাটতে বলেছি, খিমচোতে তো বলিনি। উফ, বেশ করেছি খিমচেছি, আবার খিমচে দেবে? এই না না, থাক থাক থাক, হয়েছে। মানে আমি স্বপ্ন দেখছি না, এটা বাস্তব, এটা ঘটছে, তাই তো? মানে কি পাগলের মতো বলছো বলো তো? আরে বলছি যে মানে অদিতি, এই যে তোমার পাশে বসে হঠাৎ আমার মনে হলো এটা স্বপ্ন নয় তো, মানে আমি ঘুমিয়ে নেই তো। তা কি দেখলে? না ম্যাডাম, দেখলাম যে আমি জাগ্রত, আমি জেগেই আছি। উফ, আমি ভাবতে পারছি না, মানে এই সমস্ত আমার সঙ্গে ঘটছে। হ্যাঁ, আমি কিন্তু এবার উঠে যাব। আচ্ছা তাই নাকি? দাঁড়া, ব্যাটা দেখাচ্ছি এবার, আমাকে খিমছো না, তাই না? এই কি হচ্ছে? আমি কিন্তু পুলিশে খবর দেবো এবার। ঠিক আছে, কুছ পরোয়া নেই। ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। এইভাবে কেটে গেল মাস 6। পরিমলের সঙ্গে অদিতির অলিখিত প্রেমের সম্পর্ক যেন প্রেমের কবিতার মতো এক অপরূপ ছন্দে ঘুরে চলেছে। পরিমলও বলেনি ভালোবাসি, অদিতিও বলেনি, কিন্তু তারা একে অপরের কাছে সহজ, গভীর প্রেমে মগ্ন। বেরোবো? 15 মিনিটে বেরো। আমি জাস্ট দুটো কাজ সেরে নিই, তারপর বেরোচ্ছি। ডিসেম্বর মাস। দক্ষিণবঙ্গে এবার ঠান্ডা ভালোই। সন্ধে হলেই ঝরা পাতার একটা গন্ধ ভেসে বেড়ায় শীতল বাতাসে। এমনই এক শীতের সন্ধেবেলা পরিমলের সঙ্গে দেখা করার জন্যে অদিতি অফিস থেকে বেরোলো। ব্যাগ গুছিয়ে রেডিও স্টেশন থেকে বেরিয়েই অদিতি ভূত দেখার মতো চমকে উঠল। তার সামনে দাঁড়িয়ে আছে ঈশান। মুহূর্তের জন্যে তার মাথাটা গুলিয়ে গেল। ঈশান বলল, কি খবর, কেমন আছিস? ভালো।
চা খাবি? তোকে কিছু কথা বলা রয়েছে আমার। শোন। সরে দাঁড়া। তুই কি এখনো আমার উপর রেগে? শোন না, আসলে সেদিন আমি একটা ভুল করে ফেলেছিলাম। তোকে কথাটা ওইভাবে বলা আমার উচিত হয়নি। আই এম সরি, রিয়েলি সরি। তুই কি এই কথাটা বলার জন্য এসেছিস? হ্যাঁ, কিন্তু আরও একটা কথা আছে। কি কথা? দেবপ্রিয়া আমাকে ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? প্রবীর নামে একটি ছেলের সাথে ওর সম্পর্ক তৈরি হয়েছে। ওরা দুজনেই মুম্বাইতে চাকরি নিয়ে চলে যাচ্ছে। আমার সঙ্গে ওর সম্পর্কটা আর নেই। ও অদিতি, অদিতি, আমরা কি আবার আমাদের সম্পর্কটাকে নতুন করে শুরু করতে পারি না? আমার দিকে তাকা না। আমি মানছি যে আমার ভুল হয়েছে, খুব বড় ভুল। আমি বুঝতে পারিনি। আমি তোর সঙ্গে খুব বড় অন্যায় করেছি। কিন্তু কিন্তু তুই কি আমাকে ক্ষমা করবি না? ক্ষমা করতে পারবি না? আচ্ছা আচ্ছা, তোর মনে আছে সেই যখন আমরা ব্যারাকপুরে গঙ্গার ধারে গিয়েছিলাম আর হঠাৎ একটা খ্যাপা ষাঁড় আমাদের দিকে তেড়ে এলো? তুই কি ভীষণ ভয় পেয়ে আমার হাতটা চেপে ধরেছিলি, মনে আছে? কি রে, কিছু একটা বল না। আমি তো তোরই ঈশান, বল। আমাদের এত বছরের সম্পর্ক এই 6-7 মাসের জন্য মিথ্যে হয়ে যাবে? অদিতি জানে না সে কি বলবে। পুরনো ক্ষতটা যেন আবার জেগে উঠেছে, আর তার ফাটল দিয়ে গল গল করে বেরিয়ে আসছে বহুকালের চাপা আবেগ। ঈশানের প্রতি তার টান কি একেবারে মুছে গেছে? যায়নি তো। ঈশানের সঙ্গে কত স্মৃতি তার, সেসব কি একেবারে ভুলে যেতে পেরেছে অদিতি? না তো, পারেনি। আজ ঈশানের ডাক এসেছে, অদিতির বুক কাঁপছে। অন্যদিকে ধর্মতলায় ট্রাম ডিপোর চায়ের দোকানে অদিতির জন্য অপেক্ষা করছে পরিমল। দাদা একটা লিকার চা দিন তো, হালকা চিনি দিয়ে দেবেন। হ্যাঁ, কি কেসটা হলো? অদিতি তো এখনো এলো না, প্রায় 20 মিনিট হয়ে গেল, আর এত দেরিও তো করে না। ফোনটাও সুইচড অফ বলছে। লাস্ট মোমেন্টে কাজ এসে গেল নাকি? একবার কি ওর অফিসে চলে যাব? যাওয়াটা ঠিক হবে? কখনো তো যাইনি। কি করা উচিত আমার? একবার ঘুরেই আসে। বাসে করে রেডিও স্টেশনের দিকে রওনা দিল পরিমল। লেকের দিকে অদিতিদের অফিস। রাসবিহারীতে নেমে সে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছল রেডিও স্টেশনের কাছে। আর ঠিক সেই সময় সে দেখতে পেল এক পুরুষের সঙ্গে একটা অ্যাপ ক্যাবে উঠে গেল অদিতি। পরিমল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। অদিতি? অদিতি কার সঙ্গে চলে গেল? কে ওটা? পরিমলের বুক হঠাৎ এক রাশ কালো মেঘে ঢেকে গেল। সেখানে বাজ পড়তে লাগলো। সে অদিতির নম্বরে ফোন করল। ফোন বন্ধ। কেন? অদিতি কিছু জানতে দিতে চায় না বোধহয়। কিন্তু সে যে আসবে না এ কথাও সে জানালো না। আর দাঁড়ালো না পরিমল। সে মেট্রোতে উঠে পড়ল। তার মাথা ঝনঝন করছে। কোথাও যেন একটা সর্বনাশ ঘটে গেছে। কি এক অজানা ভয়ে পরিমলের হাত কাঁপতে লাগলো। সে আর মোবাইলের দিকে তাকাতেই চায় না। সে নিজের মোবাইল বন্ধ করে দিল। কালীঘাট, যতীন দাস পার্ক, নেতাজি ভবন, রবীন্দ্র সদন পেরিয়ে পাতাল রেল ছুটল দক্ষিণেশ্বরের দিকে। অন্যদিকে অদিতিকে নিয়ে ঈশান গিয়ে বসল একটা রেস্তোরাঁতে। অদিতি প্লিজ, আমি তোকে অনুরোধ করছি, আমাকে আর একটা সুযোগ দে। দেখ, একটা সম্পর্কে তো এরকম দিন আসতেই পারে, কিন্তু তাই বলে আমাদের এতদিনের এত হাসি কান্না সবটাই কি মিথ্যে হয়ে যেতে পারে? আজকে যত রাতই হোক, তোর কাছ থেকে হ্যাঁ না শুনে আমি কিন্তু ফিরছি না। ঈশানের মুখে যত রাতই হোক কথাটা শুনেই অদিতির খেয়াল হলো। কটা বাজে এখন? ঘড়িতে দেখাচ্ছে রাত 8:35। তার 7:30টার সময় পরিমলের সঙ্গে দেখা করার কথা ছিল।
চমকে উঠল অদিতি। সে ভুলে গেছে। সে ভেবেছিল পরিমলকে মেসেজ করে দেবে। আজ সে একটা কাজে আটকে পড়েছে, যেতে পারবে না, কিন্তু মেসেজ করতে ভুলে গেছে। সে ঈশানের সঙ্গে কথা বলার জন্যে মোবাইল বন্ধ রেখেছিল, পরে আর সুইচ অন করেনি। এই রে, পরিমলদা কি এখন ওখানেই দাঁড়িয়ে আছে নাকি? অদিতি তাড়াতাড়ি মোবাইল খুলল। পরিমলের 7টা মিসড কল দেখাচ্ছে। সে তাড়াতাড়ি পরিমলের মোবাইলে ফোন করল। পরিমলের মোবাইল এখন আউট অফ রিচ। অদিতি চটপট একটা মেসেজ করে রাখল। পরিমলদা, আজ না একটা অন্য কাজে একটু আটকে গেছি, তুমি বাড়ি চলে যেও, আমি রাতে তোমায় ফোন করছি। ভেরি সরি, অনেক আগেই মেসেজটা করে দেওয়া উচিত ছিল। কাকে মেসেজ করছিস? তার কৈফিয়ত তো তোকে দেবো না। না না, তা নয়। আচ্ছা ছাড়, বলছি যে কাল সন্ধেবেলা কি আমি তোর অফিসে আবার আসবো? বাইরে কোথাও খেতে পারি আজকের মতো? না, দরকার হবে না। আচ্ছা ঈশান, একটা প্রশ্নের জবাব দিবি আমায়? বল। দেবপ্রিয়া না চলে গেলে কি তুই আমার কাছে ফিরে আসতি? দেখ, ব্যাপারটাকে ওভাবে দেখিস না। আমার প্রশ্নের উত্তরটা দে ঈশান, হ্যাঁ না না। আচ্ছা শোন, আমার কথা শোন। ঈশান, আমি না তোর কোনো কথা শুনবো না, তুই আমাকে উত্তরটা দে। তুই একটা কথা বলতো আমায়, তুই কোন পরিমল তালুকদার নামক লোকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস? চমকে উঠল অদিতি। হ্যাঁ, বেড়াচ্ছি। তোকে কে বলল? সব খোঁজ খবর রাখতে হয়, বুঝলি? ইউ ডিজার্ভ সামবডি বেটার অদিতি মিত্র। ওই লোকটাকে কাটিয়ে দে। চল আমরা নতুন করে সব শুরু করি। অদিতি কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে শুধু দেখছিল যে তার সামনে আত্মগরিমা আর অহংকারে ফুটন্ত এক যুবক আগুন লাগা ঝাউ গাছের মতো অন্ধকারে দুলছে। ঈশান, এবার উঠবো, দেরি হয়ে গেছে। আরে চাপ নিচ্ছিস কেন? আমি তোকে ছেড়ে দেব। না রে, আমি চলি, আমার দেরি হয়ে যাচ্ছে। অদিতি বেরিয়ে এলো রেস্তোরাঁ থেকে। বাড়ি ফিরে এসে মোবাইল চেক করল। এখনো মেসেজ ডেলিভার্ড হয়নি, কি ব্যাপার? অদিতি বেশ কয়েকবার পরিমলকে ফোন করল। কি রে বাবা, এতক্ষণ ধরে সুইচ অফ কেন? ধুর। সে রাত্রে আরও কয়েকবার ফোন করার চেষ্টা করল অদিতি, কিন্তু পরিমলের ফোন পাওয়া গেল না। পরদিন সকালে উঠেই ফোন চেক করল অদিতি। আশ্চর্য, এখনো মেসেজ ডেলিভার্ড হয়নি। অদ্ভুত লোক একটা, নিশ্চয়ই মোবাইলে চার্জ দিতে ভুলে গেছে। অদিতি তাও মেসেজ করতে লাগলো। ও পরিমলদা, কোথায় তুমি? কি গো, ফোন পাচ্ছি না কেন? তোমাকে অনেক কথা বলার আছে, আজ দেখা করা যায়? আমাকে জানাও। রেডিও স্টেশনে পৌঁছেও অদিতি দেখল যে মেসেজ ডেলিভার্ড হয়নি। সে বারবার ফোন করতে লাগলো, কিন্তু তাও পরিমলের ফোন আনরিচেবল। The number you are trying to call is currently not reachable. Please try again later. অদিতি আবার মেসেজ করল। কি ব্যাপার বলো তো, কোথায় তুমি? মেসেজ পাওয়া মাত্র আমাকে একটা কল করো। অদিতির অফিসে সেদিন ছিল কাজের চাপ, বেশ দৌড়দৌড়ি করে কাজ করতে হচ্ছিল। বিকেলের দিকে আবার মোবাইল চেক করে অদিতি দেখল, এ কি রে বাবা, এখনো মোবাইল খোলেনি। পরিমলদার মোবাইল চুরি হয়ে গেল নাকি? ওই লোকটার পক্ষে সবই সম্ভব, সবসময় তো যত রাজ্যের উল্টো পাল্টা কাজ। মেসেজ করে রাখি। এই যে পরিমল বাবু, কি খবর আপনার? কোথায় ডুব দিলেন? কাল ঠিক সময় মেসেজ করিনি বলে রেগে আছেন? কি হলো, কিছু একটা বলুন। এত রাগ ভালো নয় কিন্তু। সেদিন বিকেলে পরিমল নিজেকে অফিসের কাজে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার মন ছিল অস্থির, অশান্ত। সে আর মোবাইল খুলবে না কয়েকদিন। তার মাথায়
বারবার ঘুরছিল একটাই কথা। অদিতির জীবনে একজন পুরুষ এসেছে, যার কথা সে আমাকে জানায়নি। কিন্তু কেন জানায়নি? গোপন রাখতে চায় বলে। আর গতকাল আমার তোদের অফিসে যাওয়ার কথাও ছিল না, না গেলে জানতেও পারতাম না। অদিতিকে ওই পুরুষটার সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ করে, আমাকে তো কখনো বলেনি। কেন গোপন রাখতে চেয়েছে সে? কেন? নিজেকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো। তার উত্তর কি তোমার জানা নেই? অদিতি তোমাকে বন্ধু হিসাবে পছন্দ করে, প্রেমিক হিসাবে নয়। তাই সে অন্য পুরুষের সঙ্গে মিশছে, আর সেই কথা সে তোমাকে গোপন করে গেছে। তুমি শুধু অদিতির বন্ধু, বুঝলে? প্রেমিক নও। এটা বুঝতে এখন এত সময় লাগছে? কাজ থামিয়ে গভীর চিন্তায় ডুবেছিল পরিমল। সহকর্মী অম্লান এসে তাকে জানালো, পরিমলদা, তোমার সঙ্গে একজন দেখা করতে এসছে। আমার সঙ্গে? হ্যাঁ, রিসেপশন থেকে বলল কোনো এক মিস্টার চ্যাটার্জি তোমাকে খুঁজছে। আমাকে আবার কে খুঁজবে? খানিকটা কৌতূহলী হয়েই উঠে গেল পরিমল। গিয়ে দেখল রিসেপশনে বসে আছে এক সুদর্শন যুবক। সে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আপনি পরিমল? হ্যাঁ, বলুন। আপনার সঙ্গে একটু দরকার ছিল, বাইরে যাওয়া যাবে? পরিমলদের অফিসের বাইরেই একটা ছোট্ট সুন্দর লবি রয়েছে, সেইখানে বেরিয়ে এলো পরিমল। যুবক বলল, আমি ঈশান চ্যাটার্জি। কে? ঈশান চ্যাটার্জি। আমার নামটা বোধহয় আপনি অদিতির কাছে শুনে থাকবেন, আমাদের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। হ্যাঁ, শুনেছি, কিন্তু আপনি এখানে কি করে? এখনকার দিনে কোনো কিছু খুঁজে বের করা খুব শক্ত কাজ কি? ভাবছেন গোয়েন্দা লাগিয়েছি কি না? না না, সেসব নয়। আরে আপনার সোশ্যাল মিডিয়াতেই তো রয়েছে আপনি কোথায় কাজ করেন, সেটা দেখে খুঁজে চলে এলাম। ও আচ্ছা, সে না হয় হলো, কিন্তু আমার সঙ্গে যে অদিতির পরিচয় রয়েছে সেটা আপনাকে কে বলল? হ্যাঁ। পরিমলের এবার আর বুঝতে অসুবিধা হলো না যে গতকাল সন্ধ্যায় সে অদিতিকে কার সঙ্গে অ্যাপ ক্যাবে উঠতে দেখেছে। কিন্তু ঈশান অদিতির জীবনে ফিরল কবে? অদিতি তো ঈশানের কথা তাকে কিছু বলেনি। ঈশানের ব্যাপারটা অদিতি গোপন করল তাহলে? কেন করল? ঈশান বলে চলল, পরিমল, আপনি নিশ্চয়ই জানেন যে মাস 6 আগে আমার সঙ্গে ওর ব্রেকআপ হয়। মানে ঠিক ব্রেকআপ নয়, আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি আবার ওর সঙ্গে সম্পর্কে ফিরতে চাই। তো এতে আমি কি করতে পারি? আপনি কিছু করতে পারেন বলেই তো আপনার কাছে এসেছি, না হলে আর আমার সময় নষ্ট করে আসবো কেন বলুন? ওকে আপনি ছেড়ে দিন। হ্যাঁ, অদিতি হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, কিন্তু আপনার তরফ থেকে আপনি যদি কাইন্ডলি ব্যাপারটা নিয়ে আর না এগোন, তাহলেই আর সমস্যা থাকে না। দেখুন, আপনার সঙ্গে অদিতির অনেক দিনের সম্পর্ক, আমার সঙ্গে কয়েক মাসের। আপনি যখন ওর জীবনে ফিরে এসেছেন তখন আর আমার কোনো প্রয়োজন নেই অদিতির জীবনে। না না, এই ভুলটা করবেন না। অদিতির মনে যে আপনি বিশেষ একটা জায়গা করে নিয়েছেন, তা আমি কাল ওর চোখ মুখ দেখেই বুঝেছি। সেই জন্যই আমি আপনার কাছে এসেছি। আপনি যদি নিজেকে সরিয়ে নেন তাহলেই আর চিন্তার কিছু থাকে না। কিন্তু এইভাবে? না না, এইভাবে না, ফ্রিতে বলছি না। আপনি একটা যে কোনো অ্যামাউন্ট চেয়ে নিতে পারেন, 5,000, 7,000, এনিথিং। আমি এক্ষুনি ট্রান্সফার করে দিচ্ছি। ঈশানের কথায় পরিমল স্তব্ধ হয়ে গেল। কি বলছে এই যুবক? টাকা? সে অদিতির সঙ্গে যোগাযোগ ছিন্ন করার জন্যে টাকা নেবে? অসম্ভব। পরিমল চোয়াল শক্ত করে শান্ত গলায় বলল, আপনাকে কিছু দিতে হবে না ঈশান, আমি সরে যাচ্ছি। থ্যাংক ইউ পরিমল, থ্যাংক ইউ সো মাচ। আপনি ভালো থাকুন। হ্যাঁ, আমি আসি। ঈশান চলে গেল। পরিমলের গা গুলিয়ে উঠল। তার মনে হলো চোখের সামনে সে অন্ধকার দেখছে। এ কেমন প্রতিশ্রুতি দিল সে? কেনই বা দিল? তার মাথা কাজ করছে না।
অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বেরিয়ে পড়ল। ভাই অম্লান, আমার শরীরটা একদম ভালো লাগছে না রে। কি হয়েছে পরিমলদা? একটু জ্বর জ্বর লাগছে। আমি আজ বেরিয়ে যাচ্ছি। তুমি শিকদার স্যারকে একটু বলে দিও প্লিজ। হ্যাঁ না না, ঠিক আছে, তুমি চাপ নিও না, বেরিয়ে পড়ো, আমি বলে দিচ্ছি। সেদিন সন্ধে থেকে পরিমলকে কয়েক লক্ষবার ফোন করল অদিতি, মেসেজ করল, কিন্তু পরিমলের ফোন সুইচড অফ। অদিতি ঠিক করল, এনাফ ইজ এনাফ। আমি কাল পরিমলদার অফিসে যাব। সারাক্ষণ ফোন বন্ধ করে রেখে দিয়েছে লোকটা। তুলকালাম যদি আমি না বাঁধিয়েছি তো আমার নাম অদিতি নয়, যত রাজ্যের ন্যাকামি। পরদিন শো শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল অদিতি। পরিমলের অফিসে গিয়ে তার খোঁজ করাতে তার সহকর্মীদের মধ্যে বেশ হইচই পড়ে গেল। এই পরিমলদার খোঁজে একজন সুন্দরী এসেছে, দেখেছিস? তাই নাকি? কই দেখি। পরিমলদা যে ডুবে ডুবে জল খাচ্ছে তা তো বলেনি। আরে পুরো চেপে গেছে, বুঝলি? আরে শোন, কি হলো রে? আরে এই মেয়েটা তো রেডিও জকি রে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, মাঝে মধ্যে এর শো শুনেছি। আরে জিও, পরিমলদা শেষে রেডিও জকির সঙ্গে প্রেম করছে। জিও। ইতিমধ্যে অম্লান রিসেপশনে গিয়ে অদিতির সঙ্গে দেখা করল। হ্যাঁ বলুন। বলছি যে পরিমলদার সঙ্গে দেখা করা যাবে? না মানে পরিমলদা তো আজকে আসেনি, ওর শরীরটা বোধহয় ঠিক নেই। শরীর খারাপ? কবে থেকে? ওই গতকালই অফিসে শরীর খারাপ হয়, তাড়াতাড়ি চলেও গেল। আজ বোধহয় একটু রেস্ট নিচ্ছে। তাই নাকি? আপনি ওকে মোবাইলে ট্রাই করুন না। না, মোবাইলটা না সুইচ অফ রয়েছে গতকাল থেকেই, তাই পাচ্ছি না। তাই? কই দেখি তো। অম্লান পকেট থেকে মোবাইল বের করে পরিমলকে ফোন করল। जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच्ड ऑफ है। হ্যাঁ, মোবাইলটা তো বন্ধই রয়েছে। ঠিক আছে, আমি তাহলে আজ আসি। এক সেকেন্ড, মানে আপনাকে বলা উচিত হবে কি না জানি না। কি বলুন তো? আসলে কাল একজন অল্প বয়সী ভদ্রলোক এসেছিলেন পরিমলদার কাছে। তার সঙ্গে পরিমলদার কি সব কথাও হয়। তারপরেই না পরিমলদা অসুস্থ হয়ে পড়ে। না মানে আমি জানি না সেটার সঙ্গে পরিমলদার অসুস্থতার কোনো যোগ আছে কি না, নাও হতে পারে। কে এসেছিল, তার নামটা জানেন? কি যেন সাম চ্যাটার্জি। চ্যাটার্জি নামটা জানেন? দাঁড়ান, আমাদের ভিজিটার্স বুকে লেখা থাকবে। অম্লান রিসেপশনিস্টের কাছ থেকে ভিজিটার্স বুকটা নিয়ে খুঁজে বের করল নামটা। এই তো, ঈশান চ্যাটার্জি, ইনি এসেছিলেন। ঈশানের নামটা শুনে অদিতির চোখটা দপ করে জ্বলে উঠল। অম্লান সেটা লক্ষ্য করল। অদিতি বলল, আপনাকে অনেক ধন্যবাদ অম্লান বাবু, আমি আজ আসি। হ্যাঁ। পরিমলের অফিস থেকে বেরিয়ে কাল বিলম্ব না করে মেট্রোয় চেপে দক্ষিণেশ্বরে নেমে উত্তরপাড়ার পরিমলের ফ্ল্যাটে গিয়ে পৌঁছল অদিতি। ঘর বাইরে থেকে তালা দেওয়া। অদিতি বাড়িওয়ালা সুরঞ্জন বসাকের সঙ্গে কথা বলল। সুরঞ্জনবাবু মধ্যবয়স্ক। তিনি বললেন, আরে পরিমল বাবু তো হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে? সে কি, কি হয়েছে? আর বলবেন না, কাল এই গলির মোড়ে ওই চায়ের দোকানটা থেকে চা খেয়ে ফিরতে গিয়ে হঠাৎ কোল্যাপস করেছে, একদম সেন্সলেস। তা পাড়ার লোকজনই ধরাধরি করে ওকে আমাদের সরকারি হাসপাতালে নিয়ে এসেছে। আমি তো সকালে গিয়ে একবার দেখেও এলুম, স্যালাইন চলছে। নার্স বলল যে সুগার প্রেশার ফল করেছিল, কোনো একটা স্ট্রেস চলছিল হয়তো। এখন তো চাকরি বাকরিতে যা চাপ, এই আছে এই নেই, কি আর বলি। আচ্ছা, এই হাসপাতালটা কোন দিকে? আপনি ওই রিকশাটাই যান, ওকে বলুন ও নিয়ে যাবে। খুব একটা বেশি দূর নয়, কিন্তু এখন গেলে আপনি কি আর দেখা করতে পারবেন? ভিজিটিং আওয়ার্স তো বোধ হয় ওই 5টা থেকে 6টা পর্যন্ত। আচ্ছা, আমি তাও একবার যাই। বাই দ্য ওয়ে, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি বোধহয় এই প্রথম এলেন।
হ্যাঁ, আমি ওর বন্ধু হই। ও বন্ধু, বাহ, খুব ভালো কথা। তা দেরি করবেন না, তাড়াতাড়ি যান। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে না না, ধন্যবাদ কিসের। পরিমল ঠিক হয়ে উঠলেই খানিকটা শান্তি পাই। এত বছর ধরে আমার এখানে পিজি রয়েছে, কোনো দিন একটুও সমস্যা হয়নি। খুব ভালো ছেলে। যান, পারলে দেখা করে নিন। অদিতি দ্রুত একটা সাইকেল রিকশায় উঠে হাসপাতালে গিয়ে পৌঁছল। অনেক কাকুতি মিনতি করে সে পরিমলের বেডের কাছে গেল, কিন্তু পরিমল ঘুমোচ্ছে। অদিতি চুপ করে তাকিয়ে রইল পরিমলের দিকে। ক্লান্ত, নিদ্রামগ্ন পরিমল। ঈশানুকে কি বলেছে? ভয় দেখিয়েছে? অদিতির মাথাটা দাউ দাউ করে জ্বলে উঠল। হাসপাতাল থেকে বেরিয়ে সে সুচিস্মিতাকে ফোন করল। সুচি, শোন, আমি তোদের উত্তরপাড়ায় এসেছি। তাই নাকি? হ্যাঁ, আসলে পরিমলদারা হসপিটালাইজড। সে কি, কি হয়েছে? স্ট্রেসড আউট হয়ে কোল্যাপস করেছিল কাল। পাড়ার লোকেরাই নিয়ে গেছে। তা শোন না, একটা রিকোয়েস্ট আছে। আরে বাবা, রিকোয়েস্টের কি আছে, বলো না। বলছি যে আজ রাতটা তোর বাড়িতে থাকা যাবে রে? হ্যাঁ, কেন যাবে না? এ আবার কি কথা? তবে হ্যাঁ, বাবা মা কিন্তু আছে। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধে নেই। ঠিক আছে, আমি এই জাস্ট বেরোচ্ছি, ঘন্টা দেড়েক লাগবে, বুঝলে? কোনো তাড়া নেই, তুই আয়, আমি এখানেই রয়েছি। সে রাতটা সুচিস্মিতার বাড়িতেই কাটালো অদিতি। পরদিন সকালেই সে হাসপাতালে পৌঁছল ভিজিটিং আওয়ার্সে। পরিমলের বেডের কাছে গিয়ে দেখল সে উঠে বসেছে। তোমার ব্যাপারটা কি পরিমলদা? এসব কি হচ্ছে? অদিতিকে পরিমল আশা করেনি। সে চমকে উঠল। কি হলো? এমন ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে আছো কেন? আমি কি ভূত? আমি তোমার অদিতি। তোমার অদিতি, এই কথাটা পরিমলের হৃদয়ের ঝুঁটি ধরে যেন নাড়িয়ে দিল। অদিতি এমন কথা এই প্রথমবার বলল। কি হলো? চুপ করে কেন? শরীর এখন কেমন? ভালো। হাসপাতাল থেকে বেরো, তোমার হচ্ছে। আরে কি হচ্ছে কি? এ আবার কেমন কথা? হ্যাঁ, এমনই কথা। এটাই করা উচিত তোমার সঙ্গে। ফোনটা বন্ধ করে রেখেছো কেন বলো তো? ও না, আসলে। কি আসলে? হ্যাঁ, কি আসলে? রাগ দেখানো হচ্ছে? রাগ দেখানো বের করছি। পরিমল অবাক হয়ে অদিতিকে দেখছে। অদিতি যেন একেবারে দুকুল প্লাবী বাঁধ ভাঙা নদী। অদিতির এই রূপ সে পূর্বে কখনো দেখেনি। কথা বলতে বলতে অদিতি উঠে গেল। রাউন্ডে ডাক্তার এসেছেন, তার সঙ্গে কথা বলে নিল। ফিরে এসে বলল, ডাক্তারবাবু বললেন কাল সকালে ছেড়ে দেবেন। তোমার মোবাইলটা কোথায় গো, দেখি। বালিশের তলা থেকে মোবাইলটা বের করল পরিমল। অদিতি ছোঁ মেরে সেটা নিয়ে নিল। নিয়ে সুইচ অন করে বলল, যদি এই মোবাইল আর বন্ধ হয় তাহলে তোমার কি হাল করব দেখে নিও। হাড়গোড় না আস্ত থাকবে না। এখন আমি অফিস যাচ্ছি, ফোন করব, তুলবে, বুঝেছ? হতবুদ্ধি হয়ে যাওয়া পরিমল পুতুলের মতো ঘাড় নাড়ল। অদিতি হেসে বেরিয়ে গেল। সারাদিন রেডিও স্টেশনের নানা কাজ সেরে সন্ধেবেলা অদিতি নেমেছিল চা খেতে। আজ সে সুচিস্মিতার সঙ্গেই উত্তরপাড়ায় ফিরবে। সুচিস্মিতা কয়েকটা কাজ শেষ করছে, সেই ফাঁকে নেমে এসেছিল সে। অদিতি নিচে নেমেই দেখতে পেল ঈশান দাঁড়িয়ে। কি ব্যাপার? কালকে ফোন করলাম, মেসেজ করলাম, কোনো উত্তর দিলি না। আজকেও করলাম, কিছু রেসপন্ড করছিস না। হোয়াটস দ্য ম্যাটার? আজকে তো ডিনারে যাবো বলেছিলাম। না ঈশান, আমি ডিনারে যাব না। কেন? তুই পরিমলদার অফিসে গিয়েছিলি? বাবা, সে খবরও পৌঁছে গেছে। হ্যাঁ, গিয়েছিলাম তো। কি বলেছিস তুই পরিমলদাকে? হ্যাঁ, কি বলেছিস? বাবা, খুব দরদ দেখছি। দুদিনের চেনা পরিচিত লোকের প্রতি এত দরদ? হ্যাঁ, দরদ। তাতে কি? কি বলেছিস তুই? বলেছি যে তোর জীবন থেকে সরে যেতে। পরিমলদা কি বলল? সে তো তখন ভালো মানুষের মতো বললো, হ্যাঁ সরে যাব। ইনফ্যাক্ট আমি তো ফ্রি ডিলও চাই। তুই তো আমাকে জানিস আমি খুব ফেয়ার অ্যান্ড নিউট্রাল। আই অফার্ড হিম মানি। হোয়াট? কি বললি?
পরিমলদাকে টাকা অফার করেছিলি? হ্যাঁ, তখন সাধুর মতো বললো থাক, দরকার নেই। এখন তো দেখছি লোকটা সুবিধের নয়, আমার নামে নির্ঘাত তোকে লাগিয়েছে। যাই হোক, চল আমরা বেরিয়ে পড়ি। ঈশান, এখন সত্যি আমার কি ইচ্ছে করছে জানিস? কি? তোকে ঠাটিয়ে দুটো চড় মারতে। কি বললি তুই? যা শুনলি তাই। আবার বলবো? ডোন্ট ক্রস ইউর লিমিট অদিতি। ইউ ডোন্ট ক্রস ইউর লিমিট ঈশান। তুই পরিমলদার না নখেরও যোগ্য নোস, এটা জেনে রাখ। তোর মতো ধান্দাবাজ ছেলের প্রেমে পড়েছিলাম, তখন কম বয়স ছিল, কিন্তু সে ভুল আমার ভেঙে গেছে। পরিমলদার সঙ্গে মেশার পর আমি বুঝতে পেরেছি যে তুই কতটা ক্ষুদ্র, কতটা নিচু মনের একজন মানুষ তুই। অদিতি, খুব ভুল করছিস, মস্ত বড় ভুল করছিস। আজ ঈশান চ্যাটার্জি নিজে এসে দাঁড়িয়েছে তোর সামনে। একবার চলে গেলে সারা জীবন কেঁদে মরলেও ঈশানকে পাবি না আর। আরে রাখ রাখ তোর বড় বড় কথা। কে ঈশান চ্যাটার্জি? নিজেকে কি মনে করিস তুই? হ্যাঁ, কি মনে করিস? কে তুই ভাই? কে? সবার জীবন নিয়ন্ত্রণ করবি তাই না? কন্ট্রোল করবি সবকিছু। তোর প্রতি না আমার সব ভালো লাগা আজ শেষ। আমি তোকে ঘৃণা করি। অদিতি, হ্যাঁ, তোকে ঘৃণা করি আমি। আমার কাছে না আজ থেকে তুই একটা কীট, একটা পোকা। আজকের পর আমার সঙ্গে যদি যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে সোজা থানায় গিয়ে হ্যারাসমেন্টের কেস ফাইল করব, এটা মাথায় থাকে যেন। আমি আর ইহ জীবনে তোকে আমার ত্রিসীমানায় দেখতে চাই না। জাস্ট লিভ, যা এখান থেকে, চলে যা, যা। অদিতির চিৎকারে চায়ের দোকানে লোকজন জড়ো হয়ে গেল। ঈশান আর কোনো কথা না বলে হেঁটে মিলিয়ে গেল জনারণ্যে। অদিতি তখন থরথর করে কাঁপছে। ইতিমধ্যে সুচিস্মিতাও বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছে। সে অদিতিকে ওই অবস্থায় দেখে ছুটে এলো। অদিতিদি, কি হয়েছে তোমার? শরীর খারাপ? চা খাবে? একটু বসবে? না রে, চল বেরিয়ে পড়ি। সুচিস্মিতার সঙ্গে বেরিয়ে পড়ল অদিতি। আজ সে মুক্ত। আজ তার মন শুধু পরিমলে ভরে আছে। তার জীবনের একটা তিক্ত বিষাক্ত অধ্যায় আজ চিরকালের মতো শেষ হলো। তবু কেন যে তার আজ খুব কাঁদতে ইচ্ছে করছে তা সে জানে না। পরদিন সকালে হাসপাতালে গিয়ে পরিমলকে নিয়ে তার ফ্ল্যাটে ফিরল অদিতি। পরিমল বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি। খবরদার ধন্যবাদ দিলে। তোমার এত সাহস! একদম এসব বলবে না, তাহলে কিন্তু মার খাবে। হ্যাঁ হ্যাঁ। এই তুমি যে তো মারকুট, এটা তোমার জানা ছিল না? আগে ছিলাম না গো, তোমার সঙ্গে মিশে হয়েছি। কি আমার সঙ্গে? হ্যাঁ, তোমার সঙ্গে। কিন্তু আমি তো। আর কোনো কথা নয়, চুপচাপ গিয়ে শুয়ে থাকো। এখন আমি 2-3 দিন এখানেই থাকবো। যা রান্না করে দেবো মুখ বুজে চুপচাপ খেয়ে নেবে। সে কি, মানে তুমি এই এখানে থাকবে? হ্যাঁ, রাতটায় শুধু সুচিস্মিতার বাড়িতে শুতে যাব। কিন্তু তোমার অফিস, তোমার শো। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর ঈশানবাবু? একটু থমকে গেল অদিতি। ঈশানের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, সব শেষ। ওর কথা তুমি আর কখনো মুখে আনবে না, বুঝেছ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমার পাল্লায় তুমি পড়েছ। আমার হাত থেকে কিন্তু কোনো মুক্তি নেই তোমার। পরিমল হাঁ করে অদিতির দিকে তাকিয়ে রইল। অদিতি বলল, কি হলো? ওরকম ক্যাবলার মতো তাকিয়ে আছো কেন? না, আমার না সবটা কিরকম গুলিয়ে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম তুমি চলেই যাবে। আমি ভেবেছিলাম। আর কথা বলতে পারল না পরিমল। অদিতির বন্ধ দুচোখ বেয়ে তখন গড়িয়ে পড়ছে অশ্রুজল। যে কথা আজ অদিতি নীরবে বলছে, সেই না বলা কথার সবটুকুই পরিমল বুঝছে। পাখি এসেছে নেড়ের কাছে। বাইরে শীতের সকালের নরম রোদ্দুর। সুপুরি গাছগুলো গঙ্গার শীতল বাতাসের ঝাপটায় দুলছে। অদিতি জানে
এবার শুধু বন্ধুত্ব নয়, বন্ধুত্বের চেয়ে ঢের বেশি সমর্পণ ঘটে গেছে। যন্ত্রণা শুরু হয়েছে, জীবন কবিতা হয়েছে। ওয়ান FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন সৌভিক গুহ সরকারের বাতাসে লেখা উপাখ্যান। গল্পের কথক রাজীব, অদিতি অপরূপা, ঈশান অর্ণব, রাত্রি সুনন্দা, পরিমল অরিজিৎ, সুচিস্মিতা অভিপ্সা, মালতী কোয়েল, অম্লান আত্রেয়। পরিমলের সহকর্মীদের ভূমিকায় সৌরদীপ, তমজিৎ ও সৌমিক, সুরঞ্জন, সুদীপ্ত। গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প। শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।